ঘুমের মধ্যে বুঝতে পারছে যে ইভার কপালে কেউ চুমু দিচ্ছে, চোখের উপর আলো পড়ছে। চোখ মেলে তো ভূত দেখার মতো অবস্থা হলো। আমি আয়ান। কুল বেবি, চিৎকার দিয়ে আমার 12টা বাজিয়ে দিও না। তো তুমি এত রাতে আমার বেডরুমে কি করছো? কিভাবে আসছো? সে অনেক কষ্ট করে আসছি। কেন? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? কেউ দেখবে না, সব ব্যবস্থা করে এসেছি। তুমি এক্ষুনি বের হও। হ্যাঁ, বের হব, তবে তোমাকে নিয়ে যাব। আমি কোথাও যাব না। যাবে না মানে কি? তোমাকে যেতেই হবে। কেউ যদি দেখে? চুপ, আমার সাথে এসো। ব্যালকনিতে মই দিয়ে রেখেছে, নিচে নামতে সুবিধা হলো। সাথে ওর 3টা ফ্রেন্ড ছিল। বাইকে ওঠার সাথে সাথে ফুল স্পিডে বাইক স্টার্ট দিল। মনে হলো হাওয়ায় ভাসছি ইভা। কিছুক্ষণের মধ্যে একটা বাড়ির সামনে আসলো। কিছুটা ভয় নিয়ে জিজ্ঞাসা করলো, এটা কার বাড়ি আর আমাকে এখানে নিয়ে আসছো কেন? ভূতের বাড়ি, তোমাকে রেখে যাব। প্লিজ, না না না, আমি এখানে থাকবো না। থাকবো না বললেই তো হবে না। আমি চিৎকার করবো কিন্তু। করো, তোমার চিৎকার কেউ শুনবে না। আমাকে কিছু একটা করতে হবে। যেভাবে হোক এখান থেকে বের হতে হবে। যেভাবেই হোক এখান থেকে বের হব। তবে কি করব বুঝতে পারছি না। হ্যাঁ, দৌড় দিয়ে পালিয়ে যাব। রেডি, 1 2 3 দৌড়। কি হলো? আমি দৌড় দিতে পারছি না কেন? কি, পালিয়ে যাবে? তা তো হবে না। আমি জানতাম তুমি পালিয়ে যেতে চাইবে, তাই বাইক থেকে নেমে তোমার হাতটা ধরে রেখেছি। তুমি তো খেয়ালই করনি। কুত্তা গন্ডার বান্দর, তোরে ভূতে ধরেছে। তোর ঘাড় মটকাবে। আমার ঘাড় মটকাবে না? জোরে তো বলে নাই, তাহলে শুনলে কিভাবে? এই যা, আমি মনে মনে এগুলো বলেছি, তা স্বীকার করে ফেললাম। দূর, ভূতের ভয়ে সব বুদ্ধি শেষ। ভূতের সাথে প্রত্যেকদিন খেলা করি, তাই জানি কিভাবে মানুষের মনের কথা জানা যায়। বুঝলেন ম্যাডাম? আচ্ছা, ভূতটা কি ছেলে নাকি মেয়ে? গেলেই দেখতে পাবে, আর একটাও কথা বলবে না। কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকলাম। চারদিকটা অন্ধকার, আমার খুব ভয় লাগছে। আল্লাহ, আমাকে বাঁচাও, লাইট অন করো, আমার খুব ভয় লাগছে। কি হলো? কথা বল না কেন? আয়ান, আয়ান, কোথায় তুমি? প্লিজ আমার কাছে আসো। এই ভূতের বাড়িতে যদি মরে যাই, সত্যি তোর ঘাড় মটকাবো। ওই আয়নের বাচ্চা, আমার সামনে আয়, তোর ভালো হবে না। একা একা কথা বলতে বলতে মনে হলো আমাকে কেউ জড়িয়ে ধরলো। আমাকে ভূত ধরে ফেললো। প্লিজ আমাকে ছেড়ে দেন। মোটার মতো চিল্লা পিল্লা করছে। আমি কি জানি যে তুমি এত সুন্দর করে সারপ্রাইজ দেবে? চারদিকে গোলাপ ফুল আর ফুলের সাথে একটা কেকও আছে। কোথাও শুনেছো সারপ্রাইজ জানিয়ে দেয়? তাই বলে আমাকে ভয় দেখাবে? মাঝে মাঝে ভয় দেখানো ভালো, নয়তো বুঝবো কিভাবে আমাকে হারানোর ভয় তুমি পাও কি না। তুমি আমার জন্য আছো, সারা জীবন এভাবেই থাকবে। আর হারানোর ভয় কেন পাবো? বিশ্বাস আছে তো। পাকা বুড়ি হয়ে গেছো। কে বলবে একটু আগে বাচ্চাদের মতো করছিলে? ইস, কি লজ্জা। ওরে আমার লজ্জাবতী বউ। আয়ান ইভার হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিল। শোনো, এই রিংটা কখনো হাত থেকে খুলবে না। আমাকে যদি ভোলার চেষ্টাও করো, তাহলে এটা তোমাকে ভুলতে দেবে না, সব সময় আমাকে মনে করিয়ে দেবে। এত দামি গিফট আমি নিতে পারবো না। যদি হারিয়ে যায়? হারিয়ে গেলে যাবে, শুধু তুমি হারিয়ে না গেলেই হবে। কিন্তু আমি তোমাকে আজকের দিনে কোনো গিফট দিতে পারলাম না। আমার এত সুন্দর গাল তোমার কাছে আছে, আর তুমি বলো গিফট দিতে পারলে না? একটা উম্মা দিয়ে দাও, গিফট হয়ে যাবে। না, অন্য কিছু দেব। আরো বেশি কিছু? আগে বলবে তো, আমি রেডি আছি। নির্লজ্জ, অসভ্য। শুধু তোমার কাছে আমার গিফট আমাকে দিয়ে দাও। মুয়া। আর একটা হবে নাকি? মোটেও না। গিফটে? বিয়ের পর কিপটেমি করব না। চলো বিয়ে করে ফেলি। বিয়ে করার সময় আসেনি। তাও ঠিক। আচ্ছা, এটা কি সত্যি কোনো ভূতের বাড়ি? আরে না পাগলি, এটা আমাদের বাড়ি, তবে এখানে কেউ থাকে না। ও, আমি সত্যি ভাবছি আমাকে ভূতের কাছে রেখে যাবে। তোমার ভাবনা সত্যি করলে কেমন হয়?
খুব খারাপ। আমি কেটে দেবো কিন্তু। আচ্ছা মজা করছি। আমাকে বাসায় পৌঁছে দাও। এত তাড়াহুড়ো কিসের? কেক কাটা হয়নি, বিরিয়ানি খাওয়া হয়নি, এসব খাওয়া কমপ্লিট করো, তারপর বাসায় দিয়ে আসবো। আমার ক্ষুধা নেই, তুমি খাও। আমি তো খাবই, আর তোমাকেও খেতে হবে। হুম আমাকে খাইয়ে দাও। হুম আমি আয়ানকে খাইয়ে দিয়েছি, আর আয়ান আমাকে খাইয়ে দিয়েছে। আয়ানকে যত দেখি তত মুগ্ধ হয়ে যায়। মানুষটা কি করে এত ভালোবাসতে পারে, কিন্তু মাঝে মাঝে একদম ভিলেনের মতো করে। কি ম্যাডাম, কোথায় হারিয়ে গেলে? তোমার ভালোবাসার জগতে। সেটা আবার কোথায়? আয়ানকে জড়িয়ে ধরে ওর বুকের স্পন্দন শুনে বললাম, তোমার এখানে। তাই বুঝি? তাই সারা জীবন আমাকে আগলে রেখো। যদি না রাখি? না রেখে যাবে কই? হ্যাঁ, আমি একটা ভূতের বাড়ি খুঁজে সেখানে গিয়ে ভূতের সাথে কথা বলে ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো। তোমার ভূত হতে হবে না, তুমি আমার রানী হয়ে থাকবে। হ্যাঁ। এখন চলো বাড়ি যাওয়া যাক। আয়ান আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, ভালোবাসি সোনা পাখি। আমিও। আজকে কলেজে যাবে না কিন্তু? কেন যাব না? আমরা ফ্রেন্ডরা কত প্ল্যান করছে আজকের দিনটা নিয়ে। আমি তোমাকে সারপ্রাইজ দিলাম, তাতে কি মন ভরেনি? অনেক ভালো লেগেছে, অনেক খুশি আমি। যতটুকু খুশি হয়েছো ততটা নিয়েই সন্তুষ্ট থাকো। আমি যদি শুনি তুমি আজকের দিনে বাসা থেকে বের হয়েছো, তাহলে তোমার ঠ্যাং ভেঙে গুঁড়ো করে ভর্তা করব। এমন করো না প্লিজ। আর একটা কথা বললে যা বলছি তাই করব। এটা রাখো, বাসায় যাও আর গিয়ে ঘুমাও। হাতিগন্ডার রাক্ষস কুমির একটু সময় লাভার থাকে, আবার বাকি সময় ভিলেন থাকে। আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল। আর বিড়বিড় না করে আস্তে আস্তে উপরে ওঠো। উফ, মনে মনে কথা বলেও শান্তি নাই। মনের কথাগুলো যে কিভাবে শুনতে পায় আল্লাহই জানে। ইভা বাসায় এসে চিরকুটটা পড়া শুরু করলো। আমাদের ভ্যালেন্টাইন ডে আর 5 জনের মতো করে সেলিব্রেট করিনি, একটু স্পেশাল করছি। কারণ তুমি আমার কাছে স্পেশাল, তাই আমি চাই না তুমি আজকের দিনে অন্য মেয়েদের মতো বাসা থেকে বের হও। তোমাকে আমি কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। রাগ করো না সোনা পাখি। পাগল একটা। চিরকুটটা পড়ে ইভার মুখে হাসি ফুটলো। ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারবে না বলে আর আয়ানের প্রতি কোনো রাগ থাকলো না। ঘুমিয়ে গেল, আর আয়ান বন্ধুদের সাথে মিট করে বাসায় গিয়ে ঘুমালো। এবারে আয়ানের পরিচয়টা দিই। শহরের বড় বিজনেসম্যান আয়মান চৌধুরী ও হাউসওয়াইফ সামিহা বেগমের একমাত্র ছেলে আয়ান চৌধুরী, আর একমাত্র মেয়ে আয়েশা চৌধুরী। আয়ান অনার্স 2য় বর্ষে পড়ে, আর আয়েশা ক্লাস 10 পড়ুয়া ছাত্রী। দুই ভাই বোনের মধ্যে টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক। আর ইভার পরিচয় বিজনেসম্যান সাইফুল চৌধুরী ও হাউসওয়াইফ নাজমিন বেগমের বড় মেয়ে ইভা চৌধুরী, আর ছোট মেয়ে রাইসা চৌধুরী। ইভা এটা ফার্স্ট ইয়ারে পড়ে, আর রাইসা 8ম শ্রেণীতে পড়ে। দুই বোনের সম্পর্ক খুবই ভালো। দুপুর 2টা বাজে, ইভার ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে দেখে তার ফ্রেন্ডরা অনেকবার কল দিয়েছে। ইভার বরাবর অভ্যাস ফোন সাইলেন্ট করে রাখা। এই বদ অভ্যাসের জন্য আয়ান অনেক বকাঝাকা করেছে, তাও কোনো লাভ হয় না। সেই সাইলেন্ট তো সাইলেন্ট করেই রাখে। ইভার বেস্ট ফ্রেন্ড লামিসাকে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অবশেষে আপনার ঘুম ভাঙলো? তুই কি করে জানলি আমি ঘুমাইছিলাম? রাতের বেলা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করলে দিনের বেলা ঘুমায় থাকারই কথা। শানভি ভাইয়ার সাথে আজকে কোথাও ঘুরতে যাসনি? এখন কথা ঘোরানো হচ্ছে? তুই আমার বেস্টু না? আরে দুষ্টু পাখি, রাগ করিস না। তুই তো সব জানিস কালকে কি কি হয়েছে। হুম। রাগ করিস না। হ্যাঁ, তোর উপর আমি রাগ করে থাকতে পারি নাকি? এই জন্যই তো তুই আমার বেশ টুন্নি। শোন, সানভির সাথে আমারও দেখা হয়েছে। আর ও তুই বিকেলে আমার বাসায় আসিস, অনেক গল্প করার বাকি আছে। আচ্ছা, আসবো। এখন রাখছি। ইভার মামাতো ভাই সানভি, আর সানভির সাথে লামিসার রিলেশন আছে। আয়ানের বেস্ট ফ্রেন্ড সানভির জন্য রাতের ঘটনা ভালোভাবে সম্পূর্ণ করতে পারছে। এবার আয়ানকে কল দিয়ে দেখি কি করে। রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। 3বার কল দেওয়ার পর রিসিভ করলো। এত সকালে কেন কল দিচ্ছ? দুপুর 2টা কি সকাল নাকি? এখন ওঠো। পরে উঠবো। উঠবা নাকি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব? এটা কোন ধরনের ব্ল্যাকমেল ইভা? ভালোবাসার ব্ল্যাকমেল। একটু শান্তিতে ঘুমাতেও পারি না। না, পারবে না। শোনো,
সন্ধ্যাবেলা একটা পার্টি আছে, তোমার সাথে রাতে কথা বলবো। টাইম দিতে পারবো না, তা আগে বলে দিচ্ছি, পরে আবার রাগ ফুসিয়ে বসে থেকো না। আমাকে পার্টিতে নিয়ে যাবে? ওই সব জায়গা তোমার জন্য না। কেন? কত মেয়ে তো যাবে, আমি গেলে দোষ কি? অনেক দোষ আছে। তুমি ওইসব মেয়েদের সাথে ঢলঢলি করবে তাতে? একদম বাজে কথা বলবে না, প্রয়োজন আছে বলে পার্টিতে যাব। হ্যাঁ, আমি কিছু বললেই তো গায়ে ফোসকা পড়ে। কলিজাই লাগে, এতদিনেও আমাকে চিনতে পারোনি। আমার খারাপ লাগে, তেমন কোথাও যেতে পারি না তাই। পার্টিতে যাওয়ার এত শখ? ঠিক আছে, একদিন নিয়ে যাব। হয়েছে, আমাকে নিয়ে যেতে হবে না, যাও ফ্রেশ হয়ে খেয়ে নাও। তুমিও। রাখছি। না শোনো। বলো। রাগ করো না, আমি যা করি তোমার ভালোর জন্যই করি। সব খারাপ জায়গা থেকে তোমাকে আগলে রাখতে চাই। ভালোবাসি ইভু। পাগল একটা। ইউ লাভ হার। ভালোবাসি। সামিয়া বেগম আয়ানকে ডাকতে এসে বুঝতে পারলো তার ছেলে কাউকে পাগলের মতো ভালোবাসে। রুমে না ঢুকে চলে গেলেন। বিকেলে ড্রয়িং রুমে বসে নাজমিন বেগম টিভি দেখছে। তখনই লামিসার আগমন। তুমি যাও, কিছু নিয়ে আসো। তুই কখন শানভি ভাইয়ের সাথে দেখা করছস? তোরা দেখা করার পর সানভি গেছিল গিফট দিয়ে চলে আসছে। বলেছে পরশুদিন আমাকে ঘুরতে নিয়ে যাবে, ওর কি যেন কাজ আছে, তাই আমাকে সময় দিতে পারবে না। কফি আর আলুর পাকোড়া নিয়ে ছাদে দুজনে গল্প করতে থাকে। সন্ধ্যার পর লামিসা ওদের বাসায় চলে যায়। আয়ান বন্ধুদের সাথে পার্টিতে গেছে। রাতে আয়ান আর ইফা একে অপরের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ল। সকালে ইফা কলেজে গিয়ে দেখল তৃষা আয়ানের গা ঘাসাঘাসি করে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। রাগে লোকে এগিয়ে যেতে যেতে আয়ান ইফার গালে। তোর লজ্জা করে না এই মুখ নিয়ে আমার সামনে আসতে? আর কত ছেলেদের নিয়ে খেলবি? আয়ান, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তোমার মতো খারাপ মেয়েকে আয়ন এখনো সহ্য করে মাথা ঠিক রেখে কথা বলছে। আমাদের মধ্যে তুমি একদম কথা বলতে আসবে না। তুই নষ্টামি করতে পারবি আর কেউ বললেই দোষ? তোর সাথে কিছুদিন একটু ভালোভাবে কথা বলেছি বলে ভেবে নিয়েছিস তোকে আমি ভালোবাসি? আরে আমাকে একটু বলবে আমি কি করেছি, আর আমাকে ভালোবাসো না? এই আয়ান চৌধুরীর ভালোবাসা পাওয়া এত সহজ না। এই দেখ তুই কি কি করেছিস। আয়ান কিছু ছবি ইফার গায়ে ছুঁড়ে মেরে বলল, দেখ তুই কি করেছিস। এবার কি বলবি? তুই এসব করিসনি? ছবিগুলো দেখে ইফার চোখ ঝাপসা হয়ে গেছে। এসব দেখার আগে মরে গেলে ভালো হতো। ছবিগুলো তো দেখা যাচ্ছে অন্তরঙ্গভাবে রায়হানের সাথে জড়িয়ে আছে, কিন্তু এটা তো অসম্ভব। রায়হানকে বরাবর ইভা অ্যাভয়েড করে গেছে, তাহলে এইসব কি করে হলো? আর আয়ান সবকিছু জানা সত্ত্বেও এইসব বিশ্বাস করলো। কি হলো বল? এসবের পরও তোকে বিশ্বাস করব? আমি এসব করিনি। আমার চোখের সামনে থেকে সরে যা। ইভা আর কিছু না বলে কাঁদতে কাঁদতে কলেজ থেকে বেরিয়ে যেতে লাগলো। তখন লামিস আর ঈশিতার সঙ্গে দেখা হলো। কি রে, তুই কই যাচ্ছিস? বাসায় যাব। তোর কি হয়েছে দোস্ত? তোর চোখ মুখের এমন অবস্থা কেন? ইভা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, ওদের জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। ইভু, তোর কি হয়েছে? খুলে বল। রাস্তায় সবাই দেখছে, রেস্টুরেন্টে গিয়ে কথা বলি। কলেজের পাশে রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে বসলো ওরা। একটা ছেলে এসে বলল, আপা কি খাইবেন? আজকে আমরা কিছু খাবো না। কেন আপা? বাসা থেকে খেয়ে আসছি, ক্লাস এখন নাই তাই আসছি। ও আচ্ছা। ছেলেটা চলে যাওয়ার পর ইভা আজকে সব ঘটনা ওদের খুলে বলে। খুব কান্নাকাটি করছে। শান্ত হও, কিছু একটা রহস্য আছে, তার জন্য আয়ান ভাইয়া তোর সাথে এমন করেছে। তাই বলে এসব কি করে বিশ্বাস করলো? প্যাচ প্যাচ কান্না না করে রায়ানকে ধরতে পারিসনি যে ও কেন এমন করছে? তুই নরম হয়ে থাকিস বলে সবাই তোকে পার পেয়ে বসে। দাঁড়া, আমি সানভিকে কল করে দেখি ও এসবের কিছু জানে কিনা। সানভি কলেজে ঢুকবে তখন লামিসা কল করায় কলেজে না গিয়ে রেস্টুরেন্টে আসে।
লামিসা সব কিছু সানভিকে বলে। সানভিও বিশ্বাস করতে পারছে না যে আয়ান এমন করতে পারে। ইভা তো এখনো কেঁদে যাচ্ছে। লক্ষ্মী বনু, তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে ভাইয়া? আমি সবার কাছে কত খারাপ হয়ে গেছি। তোমরা ওকে বাসায় নিয়ে যাও, আমি আয়নের সাথে কথা বলে দেখছি। ঈশিতা, ইভা ও লামিসা বাসার উদ্দেশ্যে রওনা দিল। আয়ান রায়হানের সাথে কথা বলছে, তখন সানভি উপস্থিত হয়ে শোনে। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ। তুই এসব কি বলছিস? তুই এই ফালতুটা কথা বিশ্বাস করে খুব বড় ভুল করবি। তোর বোনকে বিশ্বাস করে ভুল করেছি। ইভা তোর বোন বলে ধোয়া তুলসী পাতা হবে সেটা ভাবিস না। মুখ সামলে কথা বল রায়হান। যা বলছি ঠিক বলছি। এখন তুই এখান থেকে যা তো। রায়হান বাঁকা হাসি দিয়ে চলে গেল। দোস্ত, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যা করেছি মাথা ঠান্ডা রেখে সব বুঝে শুনে করেছি। কেন, কি এমন হয়েছে যার জন্য এবার সাথে খারাপ আচরণ করলি? তুই চল আমার সাথে। ইভা বাসায় গিয়ে রুমে দরজা লক করে শুয়ে পড়ল। চোখের পানি কোনো বাধা মানছে না। আয়ান কথা দিয়েছিল যে কোনো পরিস্থিতিতে ইভার পাশে থাকবে, ভুল বুঝবে না। তাহলে আজ কেন এমন করলো? এতদিন কি সবকিছু ভালোবাসার অভিনয় ছিল মাত্র? ইভার ফোনে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। আয়ান তোমাকে ভালোবাসে না, ওর মিথ্যা ভালোবাসার জন্য তোমাকে ফাঁসিয়েছে। তুমি চাইলে তোমাকে আমি আপন করে নেব। মেসেজটি দেখে ইভা ফোন অফ করে অজস্র কান্নায় ভেঙে পড়ল। খুব করে মনে পড়ছে আয়নের সাথে প্রথম দেখা হওয়া, কলেজের প্রথম দিন। নবীন বরণ অনুষ্ঠানে অনেক বেশি এক্সাইটেডের জন্য ঘুম থেকে উঠতে লেট হলো। তাড়াহুড়ো করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর পরনে ছিল পিঙ্ক কালারের 3 পিস, হালকা লিপস্টিক, কানে ঝুমকো। কলেজে গিয়ে দেখে সবাই বসে পড়েছে। লামিসা, ঈশিতা, রাহি ওদের খুঁজছে, কিন্তু ওরা যে কোথায় বসে আছে এত লোকের মাঝে তা খুঁজে পাওয়া বেশ মুশকিল। একটা মেয়ে এসে বলল, ফার্স্ট ইয়ার নাকি? এটা তোমার জন্য। আমার জন্য কেন? বড় আপু হিসাবে এটা আমি তোমাকে দিতেই পারি। ধন্যবাদ আপু। আপু, সামনে সিট খালি আছে, ওখানে গিয়ে বসো। না আপু, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বসবো। এখানে আর কোনো জায়গা ফাঁকা নেই, তো কোথায় বসবো বলো? তাও ঠিক, চলুন কোথাও বসার জায়গা আছে নাকি দেখি। স্টেজের সামনের সিটে ইভাকে বসার জায়গা করে দিল। ওর ফ্রেন্ড ওর পিছনের সিটে বসে আছে। পাশের কাউকে চেনে না বলে খুব বোরিং ফিল করছে, তাও কিছু করার নেই, বসতেই হবে। স্যারদের লেকচার দেওয়া শেষের পর সিনিয়ররা একে একে লেকচার দিচ্ছে। তার মধ্যে আয়ান ছিল। ইভা তো হাঁ করে তাকিয়ে আছে। যেমন সুন্দর দেখতে, তেমন সুন্দর করে কথা বলা স্টাইল। পাশে বসে থাকা মেয়েরা বলছে, দেখ দেখ ছেলেটা কি সুন্দর, তাই না? স্যারদের লেকচার শুনতে খুব বিরক্ত লাগছিল, কিন্তু এই ছেলেটার লেকচার অনেক ভালো লেগেছে। আরো অনেক কথা বলেছে। ভাষণ পর্ব শেষ হওয়ার পর সবাইকে একটা রজনীগন্ধা আর গোলাপের স্টিক দিচ্ছে, কিন্তু ইভাকে রজনীগন্ধার সাথে 7টা গোলাপ দিচ্ছে। একে আপু, আমাকে এতগুলো ফুল দিলে? ভালোবেসে দিলাম। আর হ্যাঁ, কলেজে কখনো কোনো সমস্যায় পড়লে আমাকে ডেকো। কিন্তু আপু। কোনো কিন্তু না। তোমার নাম কি তা জানা হলো না। ইভা। তোমার নাম কি? নওশিন। আমার ফোন নাম্বারটা নাও। ওকে। ইভা কিছুক্ষণ ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করবে, তখন সানভি এসে বলে, কি রে, কলেজে প্রথম দিন এসে প্রপোজ পেলি? না রে, একটা আপু দিয়েছি। তুই যে বললি তাকে এখনো সে বুঝে নাই? কে বুঝবে? আর আমাকে তোর বলদি মনে হলো কেন? তুই আমার বলদি কেন হবি? তুই তো কি? কিছু না, চল তোকে বাড়িতে দিয়ে আসি। সব সময় খালি আজে বাজে কথা। কথা কম বলে বাইকের উপর ওঠ। না, আমি তোর সাথে যাব না। উঠবি নাকি ফুবিকে কল করে বলবো তুই ছেলেদের সাথে ডেটিং করছিস? যা বল। ওকে বন্টি, তোর কথা আমি না শুনে পারি নাকি? পরে কেলানি খেলে আমার দোষ না। হয়েছে, তোকে ফোন করতে হবে না, এবার চল। সানভি ইভাকে বাসায় পৌঁছে দিল। কলেজের প্রথম দিনে যা হয়েছে তা সব ইভার আম্মু আর ছোট বোনকে বলে নিজের রুমে গেছে। তখনই ফোনটা বেজে ওঠে। আননোন নাম্বার, তাই প্রথমবার রিসিভ করলো না। দ্বিতীয়বার রিসিভ করতে ওপার থেকে পুরুষ কণ্ঠে ভেসে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ভালোবাসার 7 গোলাপ। কি? কিছু না, আসল কথা বলি।
তুমি কাল থেকে কলেজে হিজাব পরে যাবে। আজব তো, কে আপনি? ইয়োর লাভার। মানে কি? এত কিছুর মানে তোমাকে বুঝতে হবে না, যা বলছি তা করলেই হবে। আপনার কথা শুনতে আমার বই গেছে। আমার কথা না শুনলে খুব খারাপ হবে। কি খারাপ হবে আমিও দেখে নেব। বলে ইভা কলটা কেটে দিল। ধুর, এরকম কিছু ফালতু ছেলেদের জন্য সব ছেলেদের বদনাম হয়। সানভি ভাইয়া, সিফাত ভাই, এরা কত ভালো, এদের বদনাম কেউ কোনোদিন করতে পারবে না। আর এইসব দ্যাট ব্ল্যাক লিস্টে নাম্বারটা রেখে দিই। আয়ান ইভার বাসার রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সানভির জন্য, কিন্তু ওর তো দেখা নেই। কিছুক্ষণ পর এসে, সরি দোস্ত, তোকে ওয়েট করানোর জন্য। একটা কাজে গিয়েছিলাম। লামিসাদের বাসা কোথায় সেটা দেখতে গিয়েছিলি, আর কি বা কাজ থাকবে তোর? এই জন্যই তুই আমার বেস্ট দোস্ত। তোকে কিছু বলে দিতে হয় না, সব বুঝে যাস। হ্যাঁ শালা, আমি তো শালা হলাম কবে থেকে? আজকে থেকে। তোর এত কিউটের বস্তা বোন আছে, আগে বলিসনি কেন? তাহলে কোন জন্মেই শালা হয়ে যেতি। তুই এবার প্রেমে পড়েছিস নাকি? শুধু প্রেম না, ভালোবেসে ফেলেছি। তা বুঝলাম, কিন্তু ওরে বাসায় পৌঁছে দিতে বললি কেন? তুই তো জানিস রায়ান কেমন ছেলে, আর ওর সাথে ওর বন্ধুগুলো ওদের দিকে খারাপ ইঙ্গিত করছে। রাস্তাঘাটে কি করে বসে তাই তোকে পৌঁছে দিতে বলেছি। কিন্তু তুই কতদিন এভাবে দেখে রাখবি? যতদিন আয়ান চৌধুরী বেঁচে আছে ততদিন ইভাকে বউ হিসাবে আর লামিসাকে বোন হিসাবে দেখে রাখবো। আর তুই তো আছিস আমার কলিজার দোস্ত। ওলে বাবালে, যে আয়ন মেয়েদের দিকে তাকাতো না, কোনো মেয়েকে পাত্তা দিত না, আর সে এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। তোকে শালা বানানোর ইচ্ছা ছিল, তা পূরণ হলো। ওরা দুজনে কথা বলে যে যার বাসায় চলে যায়। রাত 10টার দিকে আয়ান ইভাকে কল দিল, বাট নাম্বারটা ব্ল্যাক লিস্ট। অন্য নাম্বার থেকে কল করে। কি গো সোনা পাখি, তুমি আমার নাম্বার ব্লক লিস্টে রেখেছো কেন? ব্ল্যাক লিস্টে নাম্বার রাখি কেন তাও জানেন না? জানি তো, তাই অন্য নাম্বার দিয়ে কল করেছি। কিন্তু তুমি তো জানো না যে আমার শত শত নাম্বার আছে, তাই এটা ব্ল্যাক লিস্টে রেখো না। আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমার পেছনে কেন পড়ে আছেন? আমি তোমার সামনে বা পিছনে পড়ে নেই, শুধু তোমার প্রেমে পড়েছি। অসহ্য। আরও অনেক কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে কলেজে রওনা হয়। তখন ইভা গাড়ি লুকিং গ্লাসে দেখে পিছনে একটা বাইক ফলো করছে। হেলমেট পরে থাকায় মুখটা দেখতে পাচ্ছে না। কলেজে ঢুকতে একটা পিচ্চি ছেলে এসে বলল, আপু, এটা তোমার জন্য। এটা কি আর কে দিয়েছে? ওই যে ভাইয়াটা দিয়েছে। আশেপাশে কোনো ভাইয়াকে দেখতে পেলাম না। কই, এখানে তো কেউ নেই। একটু আগেই ছিল। পিচ্ছিটা প্যাকেট দিয়ে দৌড় দিল, আর কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। দুটো ক্লাস করে রেস্টুরেন্টে খেতে গেল। চাউমিন আর কোকা কোলা অর্ডার করলো। সবাই মিলে আড্ডা দিচ্ছে। তখন ইভা চোখ গেল পেপারে নিয়ে মুখ ঢেকে রাখা আর চোখে সানগ্লাস পরে আছে একটা ছেলের দিকে। অনেকটা সময় ধরে এইভাবে তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে গিয়ে, ম্যাডাম, আপনার টাকা দিতে হবে না। এই রেস্টুরেন্টের মালিক আপনার থেকে টাকা নিতে বারণ করেছে। মালিককে? আর কেনই বা আমার থেকে টাকা নেবে না? এসবের কিছু আমি জানি না। আপনি কাজ করেন না, আপনি জানেন না? এটা কেমন কথা? আর আমি একা টাকা দিচ্ছি না, আমরা 4 জন মিলে দিচ্ছি। আপনারা 4 জন দিবেন নাকি 10 জন দিবেন তা আমার জানার দরকার নেই। টাকা রাখতে পারবো না, শুধু এতটুকুই জানি। টাকা নিয়ে চলে এসছি। আমার সাথে কে এসব করছে কিছুই বুঝতে পারছি না। ধুর, ভাল লাগে না। বাসায় গিয়ে প্যাকেটটা খুলে দেখি 10টা হিজাব, অনেক পিন, ব্রুজ রয়েছে। হিজাবগুলোর কালার খুব সুন্দর, তার চয়েস আছে বলতে হবে। গতকাল যে কল করেছিল সে এসব করেছে জানি, তাকে একটা দেই। হ্যালো সুইট হার্ট, আমি জানতাম আমাকে কল দেবে। আপনি কি করে জানলেন? ম্যাজিক। বলো, তোমার হিজাবগুলো চয়েস হয়েছে? হ্যাঁ, আপনার চয়েস অনেক সুন্দর। কালকে থেকে হিজাব পরে কলেজ যাবে। আমার সামনে এসে যদি এসব বলতে পারেন তাহলে আপনার কথা শুনবো। সময় মতো সামনে আসবো। আপনি কেন এমন করেন? কি চাই? চাওয়াটা পরে বুঝে নেব, এখন রাখছি। যা বাবা, কোনো কথাই তো বলতে পারলাম না। মানুষটা কেমন জানি অদ্ভুত। এইভাবেই কিছুদিন কেটে যায়। এইভাবে প্রতিদিন 2-3 বার ইভাকে আয়ান কল করে। ইভা খেয়াল করে মাঝে মাঝে আয়ান ওর আশেপাশে থাকে, কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য দেখে না, বলে কিছু বলতে পারে না।
কলেজ থেকে সিনিয়র জুনিয়ররা মিলে কক্সবাজার ট্যুরে যাওয়ার ব্যবস্থা করছে। যারা যাবে তাদের নাম লিস্ট করছে। ইভার নাম লিস্টে দেখে আয়ান মুচকি হাসি দিয়ে সানভিকে বলে, এবার ইভাকে ভালোবাসার কথা জানানোর সময় এসেছে, আর কোনো লুকোচুরি না। সকাল 6টা বাজে। বাসের সবাই উপস্থিত আছে, শুধু ইভা ছাড়া। সানভি, লামিসা বারবার ইভাকে কল করে যাচ্ছে, কিন্তু কোনো খবর নেই, ফোনটাও রিসিভ করছে না। 6:30 বেজে গেছে, কেউ আর অপেক্ষা করতে রাজি না। বাস স্টার্ট দিয়েছে, তখনই ইভার আগমন। আয়ান বলে উঠল, যে সময় মতো কাজ করতে পারে না তার জন্য 1 মিনিটও দাঁড়ানো যাবে না। কোনো কারণে আসতে লেট হয়েছে, বাস থামান। না, বাস থামানো যাবে না। প্লিজ ভাইয়া, এমন করবেন না, বাস থামাতে বলেন। আমি যা বলছি তাই হবে, নয়তো আমি তোদের সাথে যাব না। দোস্ত, আমার কথাটা একবার শোন। তোর সব কথা কক্সবাজারে গিয়ে শুনবো, এখন না। সবাই চুপ হয়ে গেছে। লামিসা, রাহি, ঈশিতা, ওদের আনন্দ সব মাটি হয়ে গেছে, মন মরা হয়ে বসে আছে। কালকে রাত 12টার দিকে আয়ান ইভাকে কল করে ঘুমটা ভেঙে দেয়, তাই সকালে উঠতে লেট হয়। এদিকে ইভা রাস্তে বসে বসে কান্না করে এবং মনে মনে গালি দিচ্ছে। বজ্জাত লোক একটা রাতে আমার ঘুম ভেঙে দিয়ে কক্সবাজার যাও মাটি করে দিল। যদি তোরে আমি সামনে পাই, বুড়িগঙ্গার নদীতে নিয়ে রাম ছাগলের মতো গোসল করাবো। খাটাস, গন্ডার, হাতি, ছাগল, তোর সব নাম্বার ব্ল্যাক লিস্টে দেবো। আমার নাম্বার চেঞ্জ করে ফেলবো, তারপর দেখাবো কেমন করে আমাকে কল দিস। বাস থামান। কেন, কি হয়েছে? আরে আমার বাইকের চাবি খুঁজে পাচ্ছি না, বাস পিছনে ঘোরান। ঠিক আছে। আর কেউ কিছু না বুঝলেও সানভি ঠিকই বুঝতে পেরেছে কেন বাস পিছনে যাচ্ছে। কি ইভাকে আনতে যাচ্ছিস? এত বেশি বুঝতে কে বলেছে? হ্যাঁ, আমি না বুঝলে কে বুঝবে? যাকে ভালোবাসিস তার সাথে এমন করলি কেন? তুই খুব ভালো করেই জানিস আমি টাইম মেনটেন করে চলি, আর ও খুব লেজি, তাই ওকে শিক্ষা দিলাম যাতে টাইম মেনটেন করে চলে। আয়ান, তোকে বোঝা খুব মুশকিল, বোনটাকে সামলে রাখিস। রাখবো। ইভার ফ্রেন্ডের চোখ মুখে খুশির চিঠি। বাস পিছনে যাচ্ছে, এখন তো ইভা যেতে পারবে। ভাই, বাস কি আরো পিছনে নিতে হবে? না, এখানে রাখেন। আয়ান, সানভি বাস থেকে নেমে চাবি খোঁজার অভিনয় করছে। লামিসাও বাস থেকে নেমে আয়ানকে বলল, ভাইয়া এই দেখেন, ইভা বসে কাঁদছে, ওকে আমাদের সাথে নিয়ে চলুন। চাবি খুঁজতে এসেছি বলে তোমার ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, নয়তো আয়ান চৌধুরী একবার যা বলে তাই করে। লামিসা সানভি ইভার কাছে গিয়ে বলল, এবার চল, কেঁদে কেঁদে বন্যা বানিয়ে ফেলছিস। আমার ফ্রেন্ড আগে যদি ওকে নিয়ে যেত তাহলে এই বন্যা তৈরি হতো না। সত্যি আমি যেতে পারবো? সত্যি নাকি মিথ্যা দেখতে চাইলে ঘুমিয়ে পড়, তারপর সমুদ্রে নিয়ে ফেলে দিয়ে দেখাবো সত্যি নাকি মিথ্যা। তুই আমার ভাই না, চরম শত্রু। ঝগড়া না করে চল। ইভা আর লামিসা একসাথে, সানভি আর আয়ান একসাথে বসেছে। আয়ান ব্ল্যাক কালারের সানগ্লাস পরে আর চোখে ইভাকে দেখছে। কেউ বুঝতে পারছে না আসলে আয়ান কাকে দেখছে। আয়ানের খুব বড় ইচ্ছে করছে ইভা চুলগুলো হালতো ভাবে ছুতে, পিক তুলতে। সকালে নাস্তা করার জন্য বাস একটা হোটেলের সামনে থামলো। সবাই নেমে যাচ্ছে, কিন্তু ইভা কান্না করেছে বলে ঘুমে মগ্ন আছে। কান্নার পর নাকি ঘুম ভালো হয়। লামিসা খেয়ে ইভার জন্য খাবার নিয়ে আসবে, তাই নেমে গেল। বাস পুরো ফাঁকা। এই সুযোগে আয়ানের ইচ্ছে পূরণ করলো। আয়ানের কাঁধে এবার মাথা রেখে কয়েকটা পিক তুললো, আর এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে নিজের সিটে এসে বসলো। সানভি আয়ানের জন্য খাবার নিয়ে এসে বলল, নে, খেয়ে আমাকে উদ্ধার কর। খুব খিদে পেয়েছে, ভালোই করেছিস খাবার এনে। তুই না গিয়ে আমার অনেক বড় উপকার করলি। আমি ক্ষুধার জ্বালায় মরি আর ওনার উপকার হলো, হাই আল্লাহ গো। হ্যাঁ, তুই ছাড়া আমার কে আছে বল? কেন, এখন তো লামিসা আছে। কিন্তু একটা কথা, রায়হানের উদ্দেশ্যে আমার ভালো লাগছে না, তুই দেখেছিস? খেয়াল করেছি, আমাদের ভালো করে ওদের নজরে রাখতে হবে। লামিসা ইভাকে খাবার এনে দিয়েছে। বাসের মধ্যে গান বাজে, যে যার মতো মজা করে। কক্সবাজার পৌঁছে হোটেলের রুম বুকিং করেছে। তাতে ইভা, লামিসা, ঈশিতা, রাহি একটা রুমে থাকবে, এটা আগে থেকে ঠিক করেছিল। সবাই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে নিয়ে ঘুরতে বের হলো। আয়ান ইভাকে চোখে চোখে রাখছে, কতক্ষণ রাখতে পারবে বুঝতে পারছে না। আয়ান ইভার পিছু নিয়েছে, কিন্তু ইভা অ্যাভয়েড করে। কিছুক্ষণ পর ইভাকে একাবে হাত টান দিয়ে একেবারে আয়ানের বুকের সাথে মিশিয়ে বলে, তুমি এত বোকা কেন? সানভির সাথে আমাকে সব সময় দেখো, তাও আমার চোখের ভাষা বুঝতে পারো না? কি করছেন? আমাকে ছাড়ুন, কেউ দেখে ফেলবে।
কেউ দেখবে না। প্লিজ ছাড়ুন। আগে বলো, আমাকে বিয়ে করবে? চিনি না জানি না, আপনাকে কেন বিয়ে করতে যাব? হ্যাঁ, তাও ঠিক, তুমি তো আমাকে চেনো না, তবে চলো আমাকে চিনতে। ইভাকে ছেড়ে দিয়ে দূরের একটা জায়গায় বসে আয়ান বলল, দেখো, এই ফোন নাম্বারটা চেনো? হুম চিনি। কে হয়? আমার লাভার। তাহলে কল করো। ইভা কল দিতেই আয়ানের ফোনটা বেজে ওঠে। তাহলে বুঝতে পেরেছো, এতদিন তোমার সাথে আমি কথা বলেছি। তোমাকে হিজাব গিফট করা, রেস্টুরেন্টের বিল না দিতে দেওয়া, তোমাকে ফলো করা, 7 গোলাপ দেওয়া, এত সব কিছু যা হয়েছে সব আমি করেছি ইভা। তোমাকে সত্যি খুব ভালোবাসি, কিন্তু আমার সাথে প্রেম করতে বলবো না। যদি তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসতে পেরেছি, তোমার মনে আমার জন্য জায়গা করতে পেরেছি, তাহলে তুমি আমাকে ভালোবেসো। ইভা, কিছু বলো। কি বলবো? ভালোবাসতে পারবে কি না? যদি বলি কি? রাতে সমুদ্রের পাড়ে আসবেন, আমি এখন যাই। আচ্ছা চলো, তোমাকে দিয়ে আসি। আমি ছোট বাচ্চা নাকি যে আপনাকে দিয়ে আসতে হবে? হ্যাঁ, তোমার কাণ্ড কারখানা দেখে তো তাই মনে হয়। রায়হান দূর থেকে ইভা আয়ানকে দেখছে, রাগে তোর শরীর চলে যাচ্ছে। মনে মনে বলছে, ইভা তোকে আমি দেখে নেব, আমাকে অ্যাভয়েড করে আয়নের সাথে সময় কাটানোর সব মিটিয়ে দেবো রে সালি। শুধু একবার তোকে একা পাই। বিকেলে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা সবাই আড্ডার আসরে বসেছে। আয়ান ফোনে গেম খেলছে আর ইভাকে দেখছে। মনে মনে বলছে, কি নির্লজ্জ রে বাবা, মেয়েদের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে, এমন একটা ভাব করছে যেন কিছুই বোঝে না। একটু শান্তি মতো আড্ডাও দিতে পারছি না। গেম তো রুমে গিয়েও খেলতে পারে, এখানে বসে থাকার কি দরকার? টুংটাং মেসেজের সাউন্ডে ইভা ফোনটা হাতে নেয়। এভাবে আর চোখে আমাকে দেখো না প্লিজ, আমি তোমার লুকোচুরি খেলার প্রেমে পড়ে যাচ্ছি। মেসেজ সিন করে রেখে দিল। এর জবাব পরে দেব। আড্ডা শেষে সবাই যে যাওয়ার মতো করে সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লো। আয়ান সানভিকে বলে গিয়েছে ইভা যেন ওর সাথে দেখা করতে যায়। ইভা ওর কথা মতো দেখা করতে যায়। যাবে না। কেন, কি হয়েছে যে আমাকে সাবধানে থাকার কথা বলছেন? অনেক কিছু আছে, শুধু বল। অনেক। ওই তোমার পায়ের উপর কাঁকড়া দেখো। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, কাকড়ায় আমাকে খেয়ে ফেলবে। ইভা চিল্লা পাল্লা করতে করতে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। কি করছো তুমি? ছাড়ো আমাকে। না না, আগে কাকড়ার হাত থেকে আমাকে বাঁচান। কাঁকড়া নেই, চলে গেছে। সত্যি বলছেন? এবার ছাড়ো। ইভা আয়ানকে ছেড়ে দিল। আমি এখন যাই। পিছন থেকে আয়ান ইভার হাত টেনে বলল, এত লজ্জা একটু আগে কোথায় ছিল? না মানে ভয় পেয়েছিলাম তাই আর কি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। এবার আমার দিকে তাকাও। না, আমার লজ্জা লাগে। তোমার লজ্জা রাঙা মুখটা দেখবো বলেই তো তোমাকে তাকাতে বলছি। নির্লজ্জ একটা। আয়ান ইভার গালে 2 হাত দিয়ে বলল, সারা জীবন তোমার নির্লজ্জ হয়ে থাকতে চাই, রাখবে আমাকে? না। কেন? আমি কি খুব খারাপ? জানি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। ফিরিয়ে তো দেইনি। তার মানে তুমি আমাকে চাও? আই লাভ ইউ এ লট, সোনা পাখি। কি করছেন, কি পাগল হয়ে গেছেন? তোমার প্রেমে পাগল হয়ে গেছি। দূর, কি যে বলেন। তুমি বলবে, কোনো আপনি না। তা পরে দেখা যাবে। সবার সামনে আমার সাথে বেশি কথা বলতে আসবে না, কিছু দরকার হলে মেসেজ করবে। আর তোমার হোয়াটসঅ্যাপ আছে? না। কেন? এত কেন তোমার জানতে হবে না। তোমার ফোন দাও, অ্যাকাউন্ট খুলে দিই।
আয়ান ইভাকে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে দেয়। চলো তোমাকে রুমে পৌঁছে দিই, আর হ্যাঁ, ফোনে লক দিয়ে রাখবে। আচ্ছা। ওরা রুমের কাছে আসতেই রায়হানের সাথে দেখা। কিরে, ইভার সাথে তো ভালোই টাঙ্কি মারছিস। আরে না, পিচ্চি মেয়ে একা ওইদিকে ছিল, তাই রুমে এগিয়ে দিয়ে আসলাম। ইভা আমার সাথে হাঁটতে বের হবে? না, আমি রুমে গেলাম। না চলো, আমাকে একটু টাইম দাও। হাত ছাড়ুন। না ছাড়বো না। আয়ান তুই ওকে একটু বল না আমার সাথে যেতে। রায়ান, ওর হাত ছেড়ে দে। না ছাড়বো না। ও আমাকে অনেক অ্যাভয়েড করেছে, এর ফল ওকে ভোগ করতেই হবে। আমি ছাড়বো না। এই থাপ্পড়টা তোকে অনেক আগেই দেওয়া উচিত ছিল, যেদিন তুই আমাকে কলেজের ছুটির পর ভেতরের মধ্যে আমার কোমরে স্পর্শ করেছিলি। কিন্তু সেদিন আমি বুঝতে পারিনি আসলে কে আমাকে স্পর্শ করেছে। এখন বুঝতে পেরেছি তুই ছাড়া আর কেউ করেনি। ছি ছি, এত খারাপ তুই। ইভা তুমি কাজটা ঠিক করলে না। এই রায়ানের সাথেই তোমার সংসার করতে হবে, মনে রেখো। ওদের চেঁচামেচিতে সবাই এক জায়গায় হয়েছে। আয়ানের মাথায় রক্ত উঠে গেছে, চোখ রাগে লাল হয়ে গেছে। ইভাকে এত নজরে রেখেছে, তাও এত খারাপ কাজ হয়ে গেছে সে বুঝতে পারে। সানভি আয়ানের হাত ধরে রাখে যাতে সবার সামনে কোনো সিন ক্রিয়েট না হয়। সানভিরও খুব রাগ হচ্ছে তার বোনের সাথে এমন কোনো ঘটনা ঘটেছে বলে, কিন্তু এখনই এর জবাব দেওয়ার সময় আসেনি। ইভা তুই রুমে যা, আর সবাই এখান থেকে যাও। সবাই সানভির কথা মতো চলে গেল। দোস্ত, এসব কি হলো বল? আমার খুব খারাপ লাগছে। এত কিছু করেও আমি রায়ানের কাছ থেকে এভাবে বাঁচাতে পারিনি। এখনো কিছু হয়নি। রায়হান যে কত বড় ভুল করেছে তা বুঝতে পারবে। রাগে শরীর জ্বলে যাচ্ছে। সবার আনন্দ মাটি করতে চাই না, নয়তো রায়ানকে দেখিয়ে দিতাম আয়ান কি করতে পারে। কলেজে সেদিন ইভাকে দেখে কয়টা ছেলে শীষ বাজিয়েছে বলে তুই যে হারে মার মেরেছিলি, সেটা জেনেও এমন কাজ করতে পারে ভাবতে পারি না। শোন, আমার সাথে ইভার রিলেশনের কথা কাউকে বলা যাবে না। যা করতে হবে আমাদের কয়েকজনের মধ্যে সব কথা সীমাবদ্ধ রাখতে হবে। তুই কি বড় কোনো প্ল্যান করছিস? সময় হলে তোকে বলবো। ইভা রুমে গিয়ে টপ টপ করে চোখের পানি ফেলছে। সবাই ওকে বোঝাচ্ছে যে আয়ান রায়হানকে শাস্তি দেবে, তাও কান্না থামছে না। তুই এত বলত কেন? আয়ান ভাইয়া তোর পাশে আছে, তাও এমন করলে কি চলে বল? এরকম খারাপ কাজ হতে থাকলে একটা সময় আয়ান আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যাবে। পাগলি একটা, তুই জানিস আয়ান ভাইয়া তোকে কত ভালোবাসে? 2 দিন আগে তোকে একটা বার দেখার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোর বাসার সামনে দাঁড়িয়েছিল। আবার কয়েকটা ছেলেকে মেরেছেও। এত যদি ভালোবাসে তাহলে রায়ানকে আজকে কোনো কিছু বললো না? হয়তো কোনো কারণ আছে, তবে তুই চিন্তা করিস না, ওর কাজের ফলও পেয়ে যাবে। হ্যাঁ, তুই এবার তোর কান্না বন্ধ কর, নয়তো তোকে মেরে সমুদ্রে ভাসিয়ে দেবো। তোরা সবাই আমার শত্রু। একদম চুপ কর, এখন খেতে যাব। রাতের খাবার খেয়ে সবাই কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমোতে গেল। রায়হানের দেখা আর মেলেনি। সকালে সবাই ঘুরতে বের হয়েছে, যে যার মতো পিক তুলছে। ফেসবুকে গিয়ে লাইভ এসেছে, ভিডিও কলে ব্যস্ত। আয়ন বসে বসে গেম খেলতে ব্যস্ত। তবে ইভার কাছে আছে। কিছুক্ষণ পরে সানভি এসে বলে, তুই এখানে? তাহলে ইভা কার সাথে, কোথায় গেছে? মানে কি? আমি তো ওকে 2 মিনিট আগেও দেখেছি। লামিশাকে জিজ্ঞাসা করলাম, ও বলল এখানে ছিল, পিক তুলছিল। রায়ানকে কি কোথাও দেখেছিস? না। উফ, অনেক বড় ভুল হয়ে গেছে। আর সময় নষ্ট করা ঠিক হবে না, চল। লামিসা হাঁপাতে হাঁপাতে এসে বলল, ভাইয়া এই এই দেখেন। কি দেখবো কি? লামিশা শান্ত হয়ে বলো, কি হয়েছে? ইভা সাঁতার জানে না, ও পানিতে ডুবে যাচ্ছে। সানভি, আমার সাথে আয়। আয়ান সানভি কেউ ভালো করে সাঁতার জানে না, কিন্তু ইভার জন্য পানিতে দুজন নেমে গেল। আয়ান ইভাকে বাঁচাতে গিয়ে আয়ান ডুবে যাচ্ছে। আশেপাশের লোকজন ওদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসলো। আয়ান সানভি ঠিক আছে, কিন্তু ইভা ঠিক নেই। ইভা চোখে মুখে আয়ান পানি ছেড়াচ্ছে, হাতের তালু ও পায়ের তলা লামিসা, রাহি, ঈশিতা মালিশ করছে। ইভার জ্ঞান ফিরে দেখে ওর আশেপাশে অনেক লোক, আর ও আয়ানের কোলে মাথা রেখে আছে। ইভা, তুমি ঠিক আছো? এখন ঠিক আছি। তুমি সাঁতার জানো না, তাহলে কেন পানিতে নেমেছো? তুই 2 মিনিটের মধ্যে কিভাবে ডুবে গেলি? আমার সাথে তো পিক তুলতেছিলি। একটু সামনে গিয়ে দেখি খুব সুন্দর একটা ঝিনুক, সেটা তুলতে গিয়ে কে যেন পেছন থেকে আমাকে ধাক্কা দিল, আমি পড়ে গেলাম। থাক, আর বলতে হবে না, তোমরা ওকে রুমে নিয়ে যাও। আয়ান ও সানভি খুব ভালোভাবে বুঝতে পেরেছে কাজটা কে করেছে। ইভা আর ওর ফ্রেন্ডরা রুমে চলে যাওয়াতে সানভি বলে,
আমাদের পরশুদিন টাকা ফিরে যাওয়ার কথা থাকলেও আমরা কালকে ফিরে যাব। না, যেদিন যাওয়ার কথা সেদিনই যাব। বেশি জেদ করিস না, একটু আগে বড় বিপদ ঘটতে যাচ্ছিল, আল্লাহ এবারের জন্য বাঁচিয়েছে। যেখানে যার মৃত্যু আছে সেখানেই তার মৃত্যু হবে, এটা মানিস তো? তাহলে যা হচ্ছে হতে দে। দেখ, এবার কিছু হয়ে গেলে আমার পরিবার, ফুপি ফুপা, এদের আমি কি জবাব দেবো বল? আমি আছি তো, কিচ্ছু হবে না। চল ফ্রেশ হয়ে আসি। সকাল থেকে রায়ানের দেখা মেলেনি। দুপুরে খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই ঘুরতে যাওয়ার কথা থাকলেও ইভাকে কেউ নিয়ে যাবে না। রুমে থাকতে বলা হয়েছে, কিন্তু সানভি এসে বলল, ইভা তুই রেডি হয়ে নে, তোকে ছাড়া আমি ঘুরতে যাব না। কিন্তু ভাইয়া, ওরা আমাকে নিবে না। যেই ভাইকে পেলে অমনি আমাদের নামে নালিশ দিচ্ছিস। ননদকে টর্চার করলে তো ভাইয়ের কাছে নালিশ দিবেই। এখানে ভাবিকে কোনো একটা প্রেম রহস্যের সুগন্ধ পাচ্ছি। ঈশিতা লামিসাকে একটু ধাক্কা দিয়ে বলল, জল অনেক দূরে গড়িয়ে গেছে। ধুর, তোরা কি শুরু করেছিস? হ্যাঁ, চল রেডি হয়ে নেই। আমার সাথে ঘুরতে যাওয়ার এত ইচ্ছে তা জানতাম না। আমি একবারও বলেছি আপনার সাথে ঘুরতে যাব। মুখ দেখে তো বোঝা যাচ্ছে। বেশি বোঝা ভালো না। আরে ভাইয়া, কি করছিস? প্রেম শুরু হওয়ার আগে ঝগড়া করলে প্রেম এখানেই শেষ হয়ে যাবে। তাও ঠিক। এই যে লামিসা ম্যাডাম, আপনাকে লাল কালার ড্রেসে খুব সুন্দর লাগছে। লামিসা লজ্জা পেয়ে আর কিচ্ছু বলল না। পাশ থেকে রাহি বলল, ভাইয়া, আপনারা কি ঘুরতে যাবেন নাকি এখানে প্রেম করবেন? কি যে বলো তোমরা, এখানে প্রেম করলে ম্যাডাম রাগ করবে। বের হতে লেট হচ্ছে বলে আয়ান এসে বলল, এই শালা, তোকে আমি এখানে কেন পাঠিয়েছিলাম আর তুই কি করছিস? আমার লাইনটাও একটু ক্লিয়ার করতে দে। ছেলেরা, তোমরা এখন যাও, বাকি কথা পরে হবে। সবাই ঘুরতে বের হলো। সন্ধ্যার মধ্যে হোটেলে ফিরে আসলো। রাতে কাপল ড্যান্স, গান, অভিনয়ের আসর জমিয়ে দিয়েছে। কক্সবাজারে 3 দিনের ট্যুরটা ভালোভাবে কাটিয়ে সবাই বাড়ি ফিরেছে। আয়ান ইভাকে বলে দিয়েছে কলেজে আয়ানের সাথে বেশি কথা না বলতে, আর ওদের সাথে সম্পর্কের কথা যেন সবাইকে না বলে। আয়ান সবসময় ইভাকে নজরে রাখে। সানভির সাথে লামিসার রিলেশন শুরু হয়েছে, সব মিলিয়ে ভালোভাবে আছে। নাজমিন বেগম ইভাকে ডাকতে আছে, কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। কিছুটা ভয়ও করছে। সেই সকাল থেকে এসে রুমে দরজাটা লাগিয়েছে। এখন সন্ধ্যা হয়ে গেছে। শুধু বলেছে মাথা ব্যথা করে আর শরীর ভালো লাগে না, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। রাইসা ড্রয়িং রুমে টিভি দেখছে, আর তখনই সানভির আগমন। রাই, তুমি আজকে হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? কেউ বাসায় আসলে ভিতরে আসতে না বলে পুলিশের মতো জেরা করছিস? তোদের বাসায় আর আসবো না। তুমি তো বাইরে দাঁড়িয়ে থাকোনি, তাহলে তোমাকে ভিতরে আসতে বলবো কিভাবে? খুব বেশি কথা বলা শিখে গেছিস। ভুল কিছু বলিনি। যা তো ঠান্ডা পানি নিয়ে আয়। আস্তে না আস্তেই খাটানো শুরু। কাজ না করলে শরীরে মরিচিকা পড়বে। তুমি বুঝি কত কাজ করো, তা আমার জানা আছে। কেমনে জানিস? আজকাল আমাকে নিউজে দেখায়। দূর, পানি খাও। দে। পুপি, ইভা কোথায়? উপরে আছে। আবু সেই কলেজ থেকে এসে রুমে শুয়ে আছে। কেন, কি হয়েছে? তা জানি না। আচ্ছা, আমি গিয়ে দেখি। সানভি সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখে নাজমিন বেগম ইভাকে ডাকছে। পুপি, কি হয়েছে? আর বলিস না, কি যে হয়েছে বুঝতেই পারছি না। আচ্ছা, আমি দেখছি। ইভা বোন আমার, দরজা খোল। তোর জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি, প্লিজ দরজা খোল। কয়েকবার ডাকতে ইভা দরজাটা খুলে দিল। মা, তোর কি হয়েছে আমাকে বল। অনেক মাথা ব্যথা করছে, তোমাকে বললাম তো। তাই বলে না খেয়ে সারাদিন শুয়ে থাকতে হবে? কি, তুই সারাদিন খাসনি? পুপি যাও, খাবার রেডি করো, আমিও দুপুরে খাইনি। আচ্ছা, তোরা নিচে আয়। নাজমিন বেগম চলে গেল। ইভা, তুই এমন পাগলামি করলে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হবে। আমি কি পাগলামি করছি বল? আয়ান যে আমাকে এত কষ্ট দিল, তা তোর চোখে পড়ে না? তোকে আয়ান বারণ করেছিল কলেজে ওর সাথে কথা না বলতে, তাহলে তুই কেন গিয়েছিলি ওর কাছে? ও তৃষার সাথে ঢলাঢলি করে কথা বলছে তাই। এটা তুই মেসেজ দিয়ে বলতি? হ্যাঁ, এখন সব দোষ আমার হবে। হ্যাঁ, তোর। যা তুই, আমার সাথে আর কথা বলতে আসবি না। তুই এখন আমাদের বাসায় যাবি। না, যাব না। তোর জন্য আয়ান অপেক্ষা করে আছে। ওর সাথে আমার কোনো কথা নেই, তুই ওকে জানিয়ে দিস আমি সম্পর্ক রাখবো না। এখন আমি তোকে থাপ্পড় দিব। চল, খেয়ে রেডি হয়ে নে, আমি ফুপির সাথে কথা বলে আসি। ও আমাকে ভুল বুঝছে, আমার মুখ দেখতে চায় না, তাহলে আমি কোন মুখ নিয়ে ওর সামনে যাব? তুই আমার সাথে গেলে বুঝতে পারবি, তোকেও আর অপমান করবে না। আচ্ছা, শুধু তোর কথার জন্য যাচ্ছি। নাজমিন বেগমের থেকে পারমিশন নিয়ে ইভা সানভিদের বাসায় গেল। ড্রয়িং রুমে আয়ান বসে আছে, সাথে সানভির মা, দাদুও আছে। ইভা আয়ানকে দেখে চোখ রাঙিয়ে মুখ ঘুরিয়ে নিল।
গার্লফ্রেন্ডের কথা ভাবো। তাকে বলবে তার সাথে দিব। আয়ান, বলে ফেল কাকে পছন্দ করিস। এখনো বলার সময় আসেনি। তোকে বাড়িতে ডাকছি, একটা প্রজেক্ট প্ল্যানিং করেছি তা দেখার জন্য। আমার রুমে চল। আরিবা, তুইও আয়, তুলিও পড়ে আছে। সানভি আয়ান ইভার কাঁধে হাত রাখতে ইভা ঘুরে তাকায়। আমার উপর রাগ করে থেকো না প্লিজ। সরি সোনা পাখি। সবার সামনে অপমান করে খুব ভালো লেগেছে তো? সবার সামনে অপমান করতে চাইনি, আর অনেকগুলো কারণ ছিল, সেটা বলবো বলেই তোমাকে এখানে এনেছি। কি এমন কারণ থাকতে পারে যে যাকে ভালোবাসো তার সাথে খারাপ ব্যবহার করতে বাধেনি? আচ্ছা, সব বলছি। তুমি কি এটা জানো যে তৃষা কলেজের প্রিন্সিপালের মেয়ে? না, জানি না। তৃষা প্রিন্সিপালের মেয়ে নাকি লাট সাহেবের মেয়ে, তাতে তোমার কি? আমার থেকে বেশি বড় লোক না কেউ? উত্তেজিত হয়ে বলল। সানভিয়া তুলি ওদের কাছে দৌড়ে এসে বলল, ইভা, তুই চিৎকার করছিস কেন? বাসায় সবাই আছে। তুই একটু মাথা ঠান্ডা রেখে ওর সব কথা শুন, তারপর যদি মনে করিস ও ভুল করেছে তাহলে তুই রিলেশন রাখিস না। ইভা চুপ করে দাঁড়িয়ে আছে। তোরা দরজার কাছে গিয়ে দাঁড়া, আমি ভালোভাবে বুঝাচ্ছি। ইভা প্লিজ, আমার কথাটা ভালো করে শোনো। তিশা আমাকে অনেক আগে থেকে পছন্দ করে, কিন্তু আমি ওকে সবসময় এড়িয়ে চলি। ও এই 2 মাস বিদেশে ছিল, কালকে কলেজ এসেছে। তখন দেখা হওয়ার সূত্রে কথা বলেছি। ওর সামনে আমাকে নিলয় একটা খাম দিয়েছে। তারপর খামটা খুলে দেখি তোমার আর রায়ানের ছবি, আর তিশা দেখে ফেলেছে। আমাদের রিলেশন সম্পর্কে ও কিছু জানে না। জানতে পারলে ওর উদ্দেশ্য থাকবে সবসময় তোমার খারাপ করার। ও অনেক রিলেশন করেছে, কিন্তু একটাও টেকেনি। অহংকার জিদের কাছে ভালোবাসা তুচ্ছ করে। আমি জেনে শুনে তোমার খারাপ করতে পারিনি। আচ্ছা, তাহলে তুমি ওর সাথে কথা বলবে না? আমি ওর সাথে তেমন কোনো কথা বলি না। প্রয়োজনের খাতিরে যতটুকু দরকার ততটুকুই কথা বলি। আমাকে থাপ্পড় মেরেছো কেন? তোমার নামে তিশা অনেক বাজে কথা বলেছে, যার কারণে আমার মাথা গরম হয়ে গেছে। তুমি আমাকে একটু বিশ্বাস করো না, ভালোবাসো না। উফ রে, এত চোখের পানি কোথায় রাখো? শান্তিমতো কথাও বলা যায় না। প্লিজ কেঁদো না। হ্যাঁ, আমি এখন কান্না করলেও দোষ হয়। আচ্ছা, কান্না করা শেষ হোক, তারপর বাকি কথা বলবো। কাঁদো। ভ্যা 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 করে কান্নার স্পিড আরো বেড়ে গেল। তাই আয়ান ইভাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, তুমি ঈশিতার বার্থডে পার্টিতে গিয়েছিলে, মনে আছে? সেখানে রায়ান ছিল। তোমাকে আমি ঈশিতার বার্থডে পার্টিতে নিয়ে গেছিলাম, আবার আমি তোমাকে পৌঁছে দিয়েছিলাম। আর ওখানে সিসিটিভি আছে, তাহলে কেউ যদি কিছু করে থাকে তাহলে সব দেখা যাবে। তুমি চেক করে দেখো, আমি কিছু করিনি। মাথা মোটা একটা। আমি চেক না করে ডিটেলস তোমাকে বললাম কিভাবে? হ্যাঁ, তাই তো। সেদিনও তোমার কিছু ছবি তুলেছে, যেগুলো দিয়ে তোমার সাথে ওর নোংরা ছবি বানিয়েছে। তুমি জানলে কিভাবে? যেখান থেকে ছবিগুলো বানিয়েছে তার নাম ছবির নিচে দেওয়া আছে। আমি সেখান থেকে তার খোঁজ নিয়ে জেনেছি। এত কিছু একদিনের মধ্যে জানা সম্ভব হয় কিভাবে? আমার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়েই যাবে, মাথা মোটা কি আর সাধে বলি? আবার বললে কান্না করবো কিন্তু। না না, আরও কাহিনী আছে, শোনো। কক্সবাজার ট্যুরে তোমাকে ধাক্কা দিয়ে পানিতে রায়ান ফেলে দিয়েছিল, সেটা জেনেছি। আমি শিওর ছিলাম তোমাকে রায়ান ফেলে দিয়েছে, তাই আমি সবসময় ওর দিকে খেয়াল রেখেছি। ও কাকে যেন ফোনে বলছিল তোমাকে কিডন্যাপ করার কথা, কিন্তু যদি ঝামেলায় পড়ে যায় তাই মেরে ফেলে প্রতিশোধ নিতে চেয়েছে। আর ওর এই কথাগুলো আমি শুনে রেকর্ড করে রেখেছি। আমাকে মেরে ফেলতে চেয়েছে, আমাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করতে চেয়েছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো। আর তুমি এসব জেনেও কিছু না বলে বসে বসে তামাশা দেখছো। কে বলেছে আমি কিছু করিনি? আমি আমার লোক থাক, কালকে সকালে তোমাকে নিয়ে যাব। না, এখন বলো। না, কালকে দেখতে পাবে, তবে ক্লাস ফাঁকি দিয়ে পারবে না। ক্লাস শেষ করে আমাকে মেসেজ দিও, আমি এসে নিয়ে যাব। আচ্ছা। তুমি এত বোকা কেন? হ্যাঁ, আমি আবার কি করলাম? ছবিগুলো তোমার গায়ে ছুঁড়ে মেরেছি, তখন রায়ানকে কয়েকটা থাপ্পড় দিতে পারোনি? কোথা থেকে এসব করেছে জানতে চাইতে পারোনি? আমি কেন তোমার এসব করতে যাব? আমি তোমার দেয়া কষ্ট সহ্য করতে পারিনি। ভাবছি তুমি এইগুলো সত্যি মনে করে আমাকে দূরে সরিয়ে দিয়েছো।
পাগলি একটা। ভালোবাসা বিশ্বাস এতটা সস্তা না যে যে কেউ এসে যা বলবে তা বিশ্বাস করতে হবে নাকি। ভালোবাসার প্রতি অটুট বিশ্বাস রাখতে হয়। বুঝলাম। আমি যা করব তোমার ভালোর জন্য করব, এটা মনে রেখো। আমার এত ঝামেলা ভালো লাগে না। আমার তো বেশ ভালো লাগে, লুকিয়ে লুকিয়ে প্রেম করতে পারি, তোমাকে বকা দিতে পারি। আমাকে বকা দিতে ভালো লাগে তাই না? ব্যথা পাচ্ছি তো, তোমার একটুও মায়া হয় না আমার জন্য? না, কোনো মায়া হয় না। সকালে আমাকে মেরেছিল, তখন তোমার মায়া হয়নি। এতটাও জোরে মারিনি যে ব্যথায় জ্বর আসবে। তাও আমার নরম তুলতুলে গালে মারার আগে কয়েকবার ভেবে মারবে। আয়ান ইভার গাল টেনে বলল, নরম গালে কিছু করতে হলে ভাবার সময় থাকে না। যেমন মিষ্টি সামনে নিয়ে বসে থেকে ভেবে খাওয়া যায় না, মিষ্টি দেখলেই খেতে ইচ্ছে করে। কি সব বলছো? ভাইয়া আপু আছে। এখন ভাইয়া আপুর দোহাই দিচ্ছ, তাদের সামনে প্রেম করো, তাতে লজ্জা লাগে না? না, তুমি এখন যাও। যাব। তুমি সাবধানে থেকো। তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আই লাভ ইউ সোনা পাখি। আই লাভ ইউ টু। ওই তোদের বলছি, সানভি এবং তুলি, তোদের দুজনকে অনেক ধন্যবাদ দেব না, কারণ তোরা আমার আপনজন, তাই আমাদের রিলেশন উপলক্ষে ট্রিট দেব। কালকেই হয়ে যাক। হ্যাঁ, একটা ভালো কাজের পর খাওয়া দাওয়া না করলে ব্যাপারটা ভালো দেখায় না। আচ্ছা দোস্ত, আমি এখন আসি, আর কালকের কথা মনে রাখিস। রাতে খেয়ে তারপর যাবে? না ছোট আপু, অন্য কোনো দিন খেয়ে যাব, আর জামাই আদর এখনো পড়ে আছে। জামাই আদর পরে থাকলেও শালিদের আবদার এখন থেকে পূরণ করতে হবে। আর কথা বাড়িও না, এখন বাসা যাও, রাত 9টা বাজে, খেয়াল আছে? বাহ, এখন এত প্রেম! একটু আগে বলছিলি কি যেন, ওর সাথে কথা বলবো না, ওর সাথে থাকবো না, সেগুলো এখন কই? ভাইয়া, আমি তো এগুলো রাগ করে বলেছি। তুই রাগ করেই কেন বা এসব বলবি? তুই জানিস না যে আপনজনদের প্রতি বিশ্বাস রাখতে হয়? এক্ষুনি সরি বল। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে। ইটস ওকে বেবি। বাসায় গিয়ে মেসেজ দিও, সাবধানে যেও। এখানে আমরা আছি, তোর বড় ভাই বোন। আহারে, বড় ভাই বোন আমার। ছোট বোনকে বন্ধুর সাথে প্রেম করতে হেল্প করো, তখন বড় থাকে কোথায়? পাকা পাকা কথা না বলে খেতে চল। ড্রয়িং রুমে মামা মামি নানু সবার সাথে কিছুক্ষণ গল্প করে খেলতে যাব, তখন আয়ন মেসেজ দিল, বাসায় আসছি, এখন তুমি খেয়ে নাও, আমিও খাবো, বেশি রাত জাগবে না, ভালোবাসি। রাতে খেতেই ভাই বোনেরা আড্ডা দিয়ে ঘুমালো। সকালে সানভিদের বাসা থেকে ইভা কলেজে গেল। 3টা ক্লাস করে আয়ানকে ফোন করলে আয়ান সানভিকে পাঠায় ইভাকে নেওয়ার জন্য, সাথে লামিসাও যায়। পুরনো ভাঙা বাড়ির সামনে গাড়ি থামে। ইভা, তুই ভিতরে যা। কেন, তোরা যাবি না? আমরা এখনো আছি, একটু প্রেম করি, তুই যা। রফসান ইভাকে দেখে ভিতরে নিয়ে গেল। দেখলো রায়হানকে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। ইভাকে দেখতে আয়ান বলল, রায়ান, তোর গার্লফ্রেন্ড ইভা চৌধুরী এসেছে। ইভা, তুমি আয়নকে বলো আমাকে ছেড়ে দিতে। তোর সাথে ইভার শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়ে গেছে, তা আমি জানতে পারলাম না। হ্যাঁ, আমাদের সম্পর্ক হয়েছে, তাতে তোর কি? ইভাও আমাকে ভালোবাসে। ইভা জোরে অট্টহাসি দিয়ে রায়হানের গালে ঠাস ঠাস করে থাপড় দিয়ে বলল, বাবা, তোর সাথে আমার সম্পর্ক হয়েছে, তাও আবার শারীরিক সম্পর্ক। তোর এসব মিথ্যে কথা আয়ান বিশ্বাস করে আমাকে ছেড়ে দেবে তা ভাবিস না। আমাদের ভালোবাসা এতটা সস্তা না। আমাকে তুই মারতে চেয়েছিলি, কিন্তু দেখ, উপরে একজন আছে, সে সব দেখতে পায়। আয়ান রাতে হোয়াটসঅ্যাপে রায়হানের কুকুরটি ইভাকে সেভ করেছিল। আবারও ইভা বলল, এসে তার বার্থডে পার্টিতে সিসিটিভি ছিল, ওখানে তোর সাথে আমি কিছু করে থাকলে তা দেখা যেত, বাট কিছু দেখা যায়নি কেন? তুই কি মিথ্যা বলবি বল দেখি, তোর মিথ্যার জোর কতক্ষণ টিকে থাকতে পারে। আমি তোমাকে ভালোবেসে করেছি। তোর ভালোবাসা আমি বের করছি, দাঁড়া। পাশে বাঁশ রাখা ছিল, সেটা দিয়ে রায়হানকে ইভা মারতেই থাকে। বেশ কিছুক্ষণ মেরে ছেড়ে দেয়। রায়হানের হাত পায়ের বাঁধন আয়ান খুলে দিয়ে বলে, তোকে যেন কোনোদিন ইভার ধারে কাছেও না দেখি। আর ইভা, তুমি সব সময় মনে রেখো, তোমার ভালোবাসা আমি, তোমাকে কখনো ছেড়ে যাব না। চলো আমরা যাই। রেস্টুরেন্টে বসে ইভা ভাবছে, রায়ানকে মারা কি ঠিক হলো? ও এর প্রতিশোধ আবার নেবে, তখন কি করবে? বারবার আয়ান যদি সাথে না থাকে তাহলে কি যে হবে। না না, আব্বুকে বলবো আয়ানের কথা, আমাদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। রফসান, নিলয়, সানভি, আয়ান, তুলি, রাহি, লামিসা, ঈশিতা সবাই খাচ্ছে আর কথা বলে যাচ্ছে, কিন্তু ইভার সেদিন কোনো খেয়াল নেই। তাই সানভি বলল, কিরে, তুই খাচ্ছিস না কেন? ইভার হাতে আয়ান চিমটি কেটে বলল, কি এত ভাবো? আমরা বিয়ে করব। কি?
কানে শোনো না কি বলছি? আমরা বিয়ে করবো। দোস্ত তোর মাথা ঠিক নেই, এখন আর কথা বলিস না, চুপচাপ খেয়ে নে। আমার কথা একদম ঠিক আছে। এমনিতেই মাথায় ঘিলু টিলু নেই, আবার যদি হয় মাথা খারাপ তখন কি করবি আয়ান? তাই তো ভাবছি অন্য মেয়ে দেখতে হবে। রায়ানের মতো মার খাওয়া শখ হয়েছে তাই না? আহা, আমার বোনটাকে তোমরা কেন খেপাচ্ছ? ও এখনো পিচ্চি আছে। আহারে পিচ্চি বউ আমার, আসো তোমাকে খাইয়ে দিই। ঢং করা লাগবে না, আমার হাত আছে, আমি একা খেতে পারি। আয়ান তৃষাকে দেখতে পেয়ে বলল, আচ্ছা তোমার ঢং ভালো না লাগলে অন্য কেউ আছে যে আমার ঢং লাইক করে। সে কে? এই যে এসেছে। তৃষাকে দেখে ইভার মেজাজ খারাপ হয়ে গেল। আয়ানের দিকে রাগে লুকে তাকিয়ে আছে। হাই আয়ান, কেমন আছো? ভালো আছি। তুমি এই পিচ্চি মেয়ের সাথে কেন বসে আছো? আমার সাথে চলো। তুমিও একটা পিচ্চি ছিলে, একবারে কেউ বড় হয় না। আর আমি কার সাথে বসবো বা থাকবো তা তুমি ঠিক করার কেউ না। এখানে আমরাও আছি, দেখতে পাচ্ছ না? আগে আমরা সবকিছু আয়ানের কাছে। আমাকে ইনসাল্ট করছো কিন্তু। তুমিও ওদের ইনসাল্ট করছো। আপু আমাদের সাথে বসো। নো ওয়ে, তোমার সাথে আমার যায় না। কালকে রায়ানকে পটিয়েছো, আজকে আবার আয়ানের সাথে। মুখ সামলে কথা বলো। রায়ানের সাথে ওর কিছু হয়েছে কিনা তা রায়ানকে জিজ্ঞেস করে দেখো। ওকে নিয়ে কথা বলে তোমার এত গায়ে লাগে কেন? কে হয় তোমার? এত কিছু তোমার না জানলেও চলবে। আচ্ছা বেবি চলো আমার সাথে, একসাথে বসে খাবো। না, আমার ফ্রেন্ডরা আগে, তুমি না। কোনো একদিন তোমাকে আমার করেই ছাড়বো। তৃষা মনে মনে বিড়বিড় করে রাগে খচখচ করতে করতে চলে গেল। তুমি কেন ওর সাথে কথা বলতে গেলে? কি দরকার ছিল ওকে এখানে বসতে বলার? আমি বুঝতে পারিনি, ভালো কথা বলেও এমন করবে। তুমি কখনো কিছু বুঝতে পারবে না। বিরিয়ানি খাওয়ার সাথে সাথে অপমানও খাও, যত সব। দোস্ত এভাবে বকিস না, ও না বুঝে বলে ফেলেছে। ওকে অপমান করলে আমার ভালো লাগে না, তাই কেন বুঝবে না? সরি, আর হবে না। নেক্সট টাইম কেউ অপমানজনক কথা বললে আর জবাব দিয়ে আসবো না। সবার সামনে কথা দিচ্ছ তো? খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টে বিল আয়ান মিটিয়ে ইভাকে বাইকে করে বাসায় পৌঁছে দিল। কিছুদিনের মধ্যে তৃষা ভালোভাবে বুঝতে পেরেছে আয়ানের সাথে ইভার সম্পর্ক আছে, কিন্তু আয়ান কোনোভাবেই তৃষাকে পাত্তা দিচ্ছে না, তাই কিছু বলার সুযোগ নেই। আজ আয়ানের জন্মদিন, তাই ইভা সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি, ডিম ভাজা আর মুরগির মাংস রান্না করছে, আর আমের আচারও। আয়ানের দেওয়া নীল শাড়িটা পরেছে, সাথে ম্যাচিং নীল চুড়ি ও হিজাবও পরেছে। চোখে গাঢ় কাজল এবং ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, কক্সবাজার থেকে আসার পর থেকে ইভা কোথাও গেলে হিজাব পরে যায়। ইভা লম্বা চুল, আয়ান চায় না অন্য কেউ দেখুক। এবার রান্না বান্না পারে না। সকালে এত রান্না করতে দেখে ইভার মা অবাক হয়ে দেখছে, হঠাৎ করে তার মেয়ের কি হলো এগুলো, আবার সুন্দর করে সাজুগুজু করছে। সাবধানে থাকিস। আচ্ছা আমি আসি। বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে ইভা আয়ানকে কল দিল। শোনো। হ্যাঁ বলো। ভালোবাসি। আমিও। রাখছি। আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে পারফিউম দিচ্ছে আর ভাবছে, আজকে আমার জন্মদিন, আর ইভা একটাবারও উইশ করলো না। আজকের দিনটা ভুলে যেতে পারলো। বারবার জিজ্ঞেস করার পরও কিচ্ছু মনে পড়লো না। আমাকে নাকি অনেক ভালোবাসে, তার নমুনা এই। কিরে ভাইয়া, তোর মন খারাপ? আবার একা একা বিড়বিড় করছিস যে? না, মন অনেক ভালো আছে। ভালো থাকলেই ভালো, তবে আমার ট্রিটটা রাতে নিয়ে আসিস। তুইও আমার গিফট নিয়ে আসিস। আমার কাছে টাকা নেই, টাকা দে, তোর জন্য গিফট কিনে আনবো। বাবার থেকে টাকা নিয়ে কিনে আনিস। আমার লেট হচ্ছে, আমি গেলাম। বাবা একটু দাঁড়া। কি? কর, তোর জন্য পায়েস রান্না করেছি, আর রাতের জন্য তোর সব প্রিয় খাবার রান্না করব। দাও।
আয়ানের বোন আয়েশা। আয়ান পায়েস খেয়ে বাসা থেকে বের হলো। ওইদিকে ইভা আগে পৌঁছে গিয়েছে। ওদের কথা ছিল জাস্ট 11টা বাজে মিট করবে, আর আয়ানও 11টা বাজে হাজির হলো। মাশাল্লাহ মাশাল্লাহ, চোখ ফেরানো যাচ্ছে না। যুগ যুগ এভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। থাকো তাকিয়ে, আমি কি বারণ করেছি নাকি? লজ্জা লাগবে না? না, তুমিই তো। তা আজকে হঠাৎ শাড়ি পরেছে যে? এবার অন্তত উইশ কর ইভা। ইচ্ছে হলো তাই। এখন চলো, কোথায় যেন আমাকে নিয়ে যাবে। চলো। তবে তোমার হাতে এত বড় প্যাকেটটা কিসের? একটা জিনিস আছে, পরে দেখাবো। আচ্ছা। শহর থেকে কিছুটা গ্রামের দিকে ওরা গেল, আর চারপাশটা সবুজের মেলা, ছোট্ট নদী, আশেপাশে কিছু বাড়িঘর রয়েছে। গ্রাম অঞ্চল বলে লোকজনেরও বেশি দেখা নেই। পরিবেশটা খুব শান্ত আছে। নদীর ধারে দুজন বসলো। আয়ান, চোখটা বন্ধ করো। কেন? করতে বলছি, করো। আচ্ছা। ইভা এক হাত দিয়ে আয়নের চোখ ধরে রেখেছে, আর এক হাত দিয়ে ব্যাগ থেকে একটা গোলাপ ফুলের তোড়া বের করে আয়নকে বলল, হ্যাপি বার্থডে টু ইউ মাই লাভার। থ্যাংক ইউ মাই সুইট হার্ট। ভেবেছিলে আমি তোমার বার্থডে ভুলে গেছি, তাই না? আমার অনেক মন খারাপ হয়েছে আমাকে উইশ করনি বলে। মেসেঞ্জারে রাত 12টায় তোমাকে উইশ করেছি। কালকে থেকে একবারও মেসেঞ্জারে যায়নি। জানতাম যাবে না, তাই দিয়েছি। খুব বাজে হয়েছে। ইভা আয়নের হাতে ধরে ঘড়িটা পরিয়ে দিল, আর পাঞ্জাবি হাতে দিয়ে বলল, নাও এখন এটা পড়ো। এখন এখানে কিভাবে পড়বো? এখানে কেউ নেই তো, পড়ো। আচ্ছা ওঠো। ওই যে বাড়ি দেখছো, ওইখানে আমি কয়েকবার এসেছি। তারা আমাকে চেনে। তাদের বাসায় গিয়ে পাঞ্জাবিটা পরে আসি। চলো। আয়ান ফ্রেন্ডের সাথে দুবার ঘুরতে এসে বৃষ্টিতে আটকা পড়ে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল। সে বাড়িতে এখন গেল। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কখন আসছো? একটু আগে এসেছি। তা বাবা, তোমার বাসায় সবাই কেমন আছে? আর তোমার সাথে মেয়েটা তোমার বউ? জি চাচা, ভালো আছে। হবু বউ আমার। ইভা মতিউর চাচাকে সালাম করলো। মাশাআল্লাহ, দেখতে তোমরা সুখী হও, দোয়া করি। চাচা বাসায় কেউ নেই? হ্যাঁ আছে। কই গো সুলতানের মা, দেখো কে এসেছে। সুলতানের মা এসে বলল, আরে আয়ানের বাবা যে, কেমন আছো? আজকে সাথে করে বউ নিয়ে এসেছো? ভালো আছি, আপনি ভালো আছেন? হবু বউ নিয়ে আসছি আপনাদের দেখাতে। হ্যাঁ মাশাআল্লাহ দেখতে। তুমি কি গো, ভিতরে বসতে দেবে না? সুলতানের বাবার উদ্দেশ্যে বলেছে। হ্যাঁ তাই তো, চলো মা ভিতরে গিয়ে বসো। না না, আমরা এখানে ঘুরতে এসেছি, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। সে কি মা, তুমি এই প্রথম আর খালি মুখে যাবা? তা হবে না। অন্য একদিন সময় করে আসবো। চাচা, সুলতান বাসায় নেই? ও স্কুলে গেছে। আয়ন অনেকগুলো চকলেট সুলতানের মায়ের হাতে দিয়ে বলল, এগুলো সুলতানকে দেবেন। আর চাচা, আপনার নৌকার বইটাটা দেন। হ্যাঁ এই নাও। চাচা, আমি ড্রেসটা চেঞ্জ করব, ভিতরে যেতে পারি? হ্যাঁ যাও। আয়ান ভিতরে গিয়ে পাঞ্জাবি পরে আসলো। এবার নতুন করে আয়ানের প্রতি ক্রাশ খেয়েছে। নীল পাঞ্জাবি, হাতে ঘড়ি, চোখে সানগ্লাস, এতগুলো কিউটের বক্স, যা দেখে যে কেউই ক্রাশ খাবে। তাদের থেকে বিদায় নিয়ে দুজনে নৌকায় বসলো। আয়ান, আমার খুব ভয় করছে, যদি পানিতে পড়ে যাই। পড়বে না, আমি আছি তো। বইটা বইতে হবে না, এমনি বসে থাকি। আরে ভয় পেও না। ওনারা খুব ভালো মানুষ, তাই না? একবার দুপুরে খুব বৃষ্টি, তখন ওনাদের বাড়িতে গিয়েছিলাম, তখন খেতেও দিয়েছিল। হ্যাঁ, আমাদের বিয়েতে তাদের ইনভাইট করব। আচ্ছা। তোমাকে আজকে এতগুলো সুন্দর লাগছে। আগে বুঝি এতগুলো সুন্দর লাগেনি? লেগেছে তো, তাও আজকে একটু অন্যরকম। তোমার হিজাবটা খোলো। কেন? তুমিই তো বলেছো বাসার বাইরে হিজাব না পরে যাওয়া যাবে না। আমি বলছি খোলো। আচ্ছা, খুলছি। আয়ন মনোমুগ্ধকর ভাবে তাকিয়ে আছে। আজকে দুজনের ভালো লাগা প্রকৃতির মাঝে অন্যরকম ভাবে ফুটে উঠছে। আকাশে মেঘ জমেছে, বাতাস বইতে লম্বা চুল এলোমেলো হয়ে আয়নকে পাগল করে দিয়েছে। এবার ঘাড়ে চুমু এঁকে দিয়ে শুরু ধরলো সে। কন্যা রে বাঁকা চুলেতে খোপার বাঁধনা রে, এই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে একলা ঘরে। বাহ, তোমার গানের গলা তো খুব ভালো। আগে কখনো গান গেয়ে শোনাওনি কেন? বারে, তুমি বুঝি কত গান গেয়ে আমাকে শুনিয়েছো? আমি তোমার মতো ভালো পারি না।
নামুক, আজ দুজনেই বৃষ্টিতে ভিজবো। না, তোমার ঠান্ডার ধাজ আছে। প্লিজ। না। বিশ্বাস হচ্ছে না। তাহলে খেয়ে দেখো, তোমার ফেভারিট খিচুড়ি, ডিম, আমের আচার আর মুরগির মাংস। শুনেতে জিভে পানি এসে গেল, তাড়াতাড়ি খাইয়ে দাও। নাও খাও। অনেক মজা হয়েছে সত্যি। ধন্যবাদ। দুজন দুজনকে খাইয়ে দিল। খাওয়া শেষে আয়ান বৈঠা বেয়ে কবিতা বলতে শুরু করলো। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বাড়ায়? দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এটা কি ছেলে খেলা? আমার এই স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে, গুঁড়ে দেবে ইচ্ছে হলে। আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাব। একবার এসে দেখো, বুকে মাথা রেখো, বলে দেবো চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। এবার চিৎকার করে বলছে, I love you, Ayan. I really love you. আই লাভ ইউ এ লট ইভা পাখি। আজকের দিনে কথা দাও, সারা জীবন আমাকে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখবে। কথা দিলাম। সত্যি আজকে তুমি দারুণ সারপ্রাইজ দিলে, আমি খুব খুব খুশি। তোমাকে খুশি করতে পেরেছি, তাতে আমি ধন্য। পাগলি। দেখেছো, পিক তুলতে তো ভুলেই গেছি। তাই তো, চলো পিক তুলি। অনেক পিক তুলে নৌকা থেকে নেমে মতিউর চাচাকে বইটা ফেরত দিতে যাবে, তখন সুলতানের সাথে দেখা। ভাইয়া কেমন আছেন? ভালো, তুই কেমন আছিস? ভালো। সঙ্গে কি ভাবি? বইটা নে, আর বাসায় চকলেট রেখে আসছি। ইভা এবং আয়ান হাঁটছে। সামনে একটা ইটে ইভার পায়ে লেগে হোঁচট খেল। ভাগ্যিস আয়ান হাত ধরা ছিল, তাই পড়ে যায়নি। চোখ কোথায় থাকে দেখে চলতে পারো না? চোখ তোমার দিকে থাকে। এখন আমার দিকে না তাকিয়ে নিজের শাড়ির দিকে তাকাও। হায় রে, এটাও হওয়ার ছিল। এখন কি করব? ইওর লাভার, অল টাইম প্রোটেক্ট ইউ। বলেই আয়ান ইভাকে কোলে তুলে নিল। ইভা আয়ানকে চাপটে চোখ বন্ধ করে ধরল। ইভার এরকম অবস্থা দেখে আয়ান বলল, ফেলিয়ে দিলাম না। তাহলে চোখ খোলো। আমার লজ্জা লাগে। আমি খুলতে বলছি। আচ্ছা, খুলছি। আয়ান ইভার কপালে চুমুকে দিয়ে গাড়িতে বসিয়ে দিল। এখন শাড়ি ঠিক করে নাও। তুমি বাইরে থাকো, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আসবে না। একটু থাকি। পাজি, যাও এখান থেকে। ওকে, যাচ্ছি। ইভা শাড়ি ঠিক করে আয়ানকে ঢাক দিল। আয়ান গাড়ি স্টার্ট দিতেই ঝুম বৃষ্টি শুরু হলো, সাথে গান চলছে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? রাতে আয়ানের ফ্রেন্ডরা এসেছিল, খেয়ে চলে গেছে। আইমান চৌধুরী বার্থডে পার্টি ওরা খুব একটা পছন্দ করে না, তাই প্রতিবার পছন্দের খাবার রান্না করে আর ফ্রেন্ডের ইনভাইট করে। ঘরোয়াভাবে আয়োজন করে আয়ান। আয়েশার বার্থডে পালন করা হয়। আয়ান নিজের রুমে শুয়ে গেম খেলছে, তখন সামিয়া বেগম এসে বলল, ভালো করে জানো, আমার ডিসিশন নর্থ
কি করবে, একমাত্র ছেলে। আয়ান ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রাফসান কল দিয়েছে। এত সকালে তুই কল দিলি যে? তুই ইভাকে এভাবে ঠকাতে পারলি? আমি কেন ইভাকে ঠকাতে যাব? কালকেও তো আমরা একসাথে ঘুরতে গেছিলাম। তাহলে তিশা যে বললো তোর সাথে ওর সম্পর্ক আছে। আরে কি বলছিস এসব পাগলের মতো? যা বলছি ঠিকই বলছি, তুই তাড়াতাড়ি কলেজে আয়। আয়ান তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কলেজে পৌঁছে ইভাকে কল দিল, কিন্তু বারবার রিং হচ্ছে, রিসিভ করছে না। আয়ান চিন্তিত হয়ে পড়ল। এদিকে তৃষাকে কলেজে খুঁজতে হবে, কি করবে ভাবতে পারছে না। তখন রাফসান এসে বলল, তোকে তিশা ডেকেছে, আমার সাথে চল। কোথায়? কলেজের পিছনের রাস্তার ওখানে। আচ্ছা চল। তৃষা আর দুজন ছেলে দাঁড়িয়ে আছে। আয়ান তৃষার সামনে গিয়ে দাঁড়াতে তৃষার হাতটা আলতোভাবে আয়ানকে গালে ছুঁয়ে বলল, বেবি তুমি এত হট কেন? কি জাদু আছে তোমার মধ্যে? আয়ান তৃষার হাতটা সরিয়ে দিয়ে বলল, খবরদার আমাকে স্পর্শ করার সাহস দেখাবে না, হাত ভেঙে দেব। তাই বুঝি? এখন শুধু গলাটা ছুঁয়ে দিলাম, আর পরে আমার সাথে বাসর করতে হবে। ফালতু কথা না বলে আসল কথা বলো, কেন ডেকেছো আমাকে? সব বলবো, আমার সাথে চলো। কোথায় যাব? আমার সাথে গেলে দেখতে পাবে, কিন্তু তোমার সাথে কেউ যেতে পারবে না। আচ্ছা রাফসান, তুই শানভিকে খবর দিয়ে দিস। আয়ান তৃষা আর দুজন ছেলে গাড়িতে উঠল। আয়ান চুপ করে বসে আছে। ঘন্টা খানেকের মধ্যে গাড়ি থামলো। এত দূরে আমাকে কেন নিয়ে এসেছো? আজকে আমাদের বিয়ে হবে তাই। তোমার সাথে আমার বিয়ে? মরে গেলেও তা হবে না। কে মরে আর কে বাঁচে ভিতরে গিয়ে দেখতে পাবে। চলো। ভিতরে গিয়ে আয়ান হতবাক হয়ে গেছে। ইভাকে চেয়ারে বসিয়ে হাত পা মুখ বেঁধে রেখেছে। নিজের ভালোবাসার মানুষকে এইভাবে দেখলে কেউই ঠিক থাকতে পারবে না, কিন্তু আয়ানকে যে এখন শক্ত থাকতে হবে। আয়ান, এই দেখো তোমার ভালোবাসার মানুষ। কি আমার ভালোবাসার মানুষ? কে আবার? ইভা। তোমাকে কে বললো ও আমার ভালোবাসার মানুষ? তুমি আমাকে কয়েক বছর যাবত ইগনোর করেছো, আর এই মেয়েটাকে কয়েকদিনের মধ্যে এত ভালোবাসো। কি আছে ওর মধ্যে? তোমার কাছে কি প্রুফ আছে যে আমি ওকে ভালোবাসি? সেদিন রেস্টুরেন্টে বসে ওকে নিয়ে কথা বলেছিলে, তখন আমার গায়ে লেগেছে। ওর জন্য রায়হানকে মেরেছো, আবার ওর জন্য দুটো ছেলেকে মেরেছো। এগুলো কি যথেষ্ট প্রুফ না কাউকে ভালোবাসার জন্য? না, এগুলো শুধু ভালোবাসার মানুষের জন্য করে এমন কোনো কথা নেই। তাহলে তুমি বলছো ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই? আর আমি তো তোমাকে পছন্দ করতাম, শুধু ওয়েট করেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য। তুমি সত্যি আমাকে পছন্দ করতে? হ্যাঁ, তুমি জানো তো আমি সব প্রেম টেম লাইক করি না। একসাথে বিয়ে করে বউর সাথে প্রেম করব বলে তোমাকে ইগনোর করেছি। তাহলে তো আমাকে বিয়ে করতে কোনো প্রবলেমই নেই। না, বিয়ে করতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? 6 মাসের চুক্তিতে বিয়ে করব। আমার যদি মনে হয় তুমি আমার জন্য পারফেক্ট, তারপর ধুমধাম করে বিয়ে করব। কারণ কাউকে ভালো লাগা মানে তো ভালোবাসা না। 6টা মাস দুজন দুজনকে চিনব, জানবো, বুঝবো, ভালোবাসবো। না, এটা হতে পারে না। না হলে নেই, আমি এখন আসি। ইভাকে এখানে রেখে চলে যাবে? ওকে আমি ভালোবাসি না, তাহলে কেন ওর জন্য আমার জীবন নষ্ট করব? ওর কিছু হলে তোমার কিচ্ছু যায় আসে না? না। আচ্ছা, আমি তোমার শর্তে রাজি। তাহলে ওর হাত পা মুখের বাঁধন খুলে দাও। না না, শুধু মুখে বাঁধন খুলে দিচ্ছি। বিয়ে হওয়ার পর ওকে আমি নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দেব। আচ্ছা তাই করো। আমি শানভিকে কল করে বলে দিচ্ছি এগ্রিমেন্ট পেপার নিয়ে আসতে। এই, ওর মুখের বাঁধন খুলে দে। ইভা আয়ানের কথা না শুনে কেঁদে আষাঢ় মাসের বন্যা বানিয়ে ফেলেছে। সত্যি আয়ান বিয়ে করবে? আমাকে কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছে?
ও আগে থেকে তৃষাকে পছন্দ করে তা কেন বলেনি? কথাগুলো ভাবছে আর কাঁদছে। এবার মাথায় আয়ান হাত রেখে বলছে, এই পুচকে মেয়ে, তুই আমার নামে সবাইকে মিথ্যে বলেছিস যে আমি তোকে ভালোবাসি, তাই না? তুই শানভীর বোন বলে মাঝে মাঝে তুই শানভীর সাথে থেকেছিস, তাই কথা বলেছি। আর তুই ভেবে নিলি আমি তোকে ভালোবাসি। আয়ান, সানভিও চলে এসেছে। সানভি আয়ানের কথা শুনে অবাক হয়ে গেছে। শেষ পর্যন্ত কিনা তৃষাকে বিয়ে করবে। দোস্ত, তোকে আমার রক্তের ভাই মনে করি, সে ছোটবেলা থেকে। তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই আমার কথা শোন, ওকে বিয়ে করিস না। হ্যালো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও।